আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই, এবং ধন্যবাদ আপনারা যারা এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন। মানে এখানে আমার মনে হয় কি জানেন, কিছু শুভঙ্করের ফাঁকি আছে। এখন এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, তবে বিএনপির এটা মনে রাখতে হবে কি জানেন, 15ই ফেব্রুয়ারির ইলেকশনের পরে 96 সালের ইলেকশনের পরে বিএনপির কি পরিস্থিতি হয়েছিল, 2006-এ বিএনপির কি পরিস্থিতি হয়েছিল, এই দুইটা জিনিস যদি বিএনপি মনে করে তাহলে বিএনপির চিন্তা করতে হবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিয়ে কি লাভটা করবে। এখন অনেকে বলে যে না, ভারতের সাথে তো উনি চুক্তি করে আসছে, তারপরে আমেরিকার সাথে কথা বলে আসছে, তুর্কির সাথে কথা বলে আসছে, বিভিন্ন জনের সাথে কথা বলে তারেক জিয়া আসছে, এবং সবচেয়ে বেশি হচ্ছে ভারতের সাথে কথা বলে আসছে। ভারতের সাথে যে কথা বলে আসছে, ঠিক আছে, আমিও ধরিয়া নিলাম, এক্সাম্পল আমিও ধরিয়া নিলাম, ভারতের সাথে কথা বলে উনি আসছে যে ওকে, আমরা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিব, আমরা এই করব সেই করব। ক্ষমতায় বসার পরে আমি যদি ভারতরে আর দাম নাই দেই, আপনি কি করবেন? হয়তো আপনি আমারে 100 বছর ক্ষমতায় থাকতে দিবেন না, কিন্তু আমি আমেরিকার লগে লাইন করে, পাকিস্তানের লগে লাইন করে, তুর্কির লগে লাইন করে দরকার 10 বছর থাকুক, এরপরে দরকার আবার আমি একটা হেলিকপ্টার নিয়ে ইয়েতে চলে যাবো, লন্ডন চলে যাব। কারণ হচ্ছে যে আজকে সারাদিনের পত্রিকা বা আপনার ফেসবুক ফিড যাই খুঁজবেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, এই কথাটাই তো, যেটা আপনি এখন বললেন আমাদেরকে। আসলে ডাক্তার ইউনূসকে আওয়ামী লীগ নিষিদ্ধ করছিল না, নিষিদ্ধ করছিল আওয়ামী লীগের কর্মকাণ্ড, নিষিদ্ধ করছিল রাজনৈতিক কর্মকাণ্ড। এখন হচ্ছে যে আজকে যে কথাটা বলা হচ্ছে যে সংশোধনী আকারে আসবে আপনার ইয়েতে, সেই বিষয়টা আমরা আসলে এখন কেউ জানি না সংশোধনী কি আসবে। কয়েক রকম আসতে পারে, একটা হচ্ছে যে হয়তো এমনও আসতে পারে যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ যেটা আছে ওইটা থেকে যেতে পারে, যেটা এর আগে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত বলছিলেন, এটা আসতে পারে। অথবা এমন আসতে পারে যে রাজনৈতিক কর্মকাণ্ড চলবে কিন্তু দোষীদের বিচার হবে, হইতে পারে, ওইভাবেও আসতে পারে। আবার এমনও আসতে পারে যে দলগতভাবে আওয়ামী লীগকে টোটালি নিষিদ্ধ করতে পারে। কাহিনী তিনটার যে কোনো একটা হবে, কোনটা হবে এখনো কিন্তু আমরা জানি না। আসলে যে সংশোধনীতে কি আছে এইটা বের হয় নাই, সবাই ওই হাইপে আছি আমরা। অলরেডি আপনারা সবাই জানেন যে তেল নিয়ে যে তেলস্মেতি চলতেছে, অফিস আদালত সবগুলো 6টার পরে বন্ধ। এখন আগামী সপ্তাহে আরো কি হবে এগুলো নিয়ে, এগুলোর থেকে দৃষ্টি সরানোর জন্য হয়তো এইটার ঘোষণা আজকে আসতে পারে, যে যার কারণে আপনি দেখেন আজকে সারাদিন কিন্তু এইটা নিয়ে আমরা সবাই, এই যে আপনি টক শো করতেছেন স্পেসিফিক্যালি শুধু এইটা, আপনার এখানে লেখা আছে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশ, তারপরে কি এটা আপনারও থেমবল। কিন্তু আসলে কি এইটা কি সবচেয়ে জরুরি বিষয়, নাকি আমার দেশে এখন তেলটা জরুরি বিষয়, বিদ্যুৎ জরুরি বিষয়, হামের টিকা জরুরি বিষয়, কোনটা? আমাদের কাছে কিন্তু ওইটা নাই। গতকাল সারা বিকালে একটা ছিল ফিডে, তারেক জিয়া ওনার মেয়েকে নিয়ে ছবি দেখতে গেছেন, এটা ছিল সারা দিন। কেউ ক্রিটিসিজম করতেছে, কেউ বাহাবা দিচ্ছে, এইভাবে। মানে আমরা মূল যেই সমস্যাগুলো দেশে হইতেছে ওগুলো নিয়ে নাই। আওয়ামী লীগকে যদি ধরেন নিষিদ্ধ কইরেই দিলাম আমি কালকে, এক্সাম্পল, তেল সমস্যার সমাধান হয়ে যাবে, বিদ্যুৎ পরিপূর্ণ চলে আসবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি একদম নিয়ন্ত্রণে হয়ে যাবে, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, কালকে থেকে কি মানুষ খাদ্যের জন্য লাইন ধরতে হবে না, সবাই বাসায় বাসায় খাওয়ার পৌঁছে যাবে, সমস্ত মোটর সাইকেলে কি পেট্রোল ফুল ট্যাঙ্ক হয়ে যাবে বিনা পয়সায়, মিল ফ্যাক্টরি চালু হবে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি উৎপাদনে চলে যাবে, পদ্মা সেতু কি আরো 2টা হবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। যদি হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ করে যদি এগুলো সব হয়ে যায় আগামী 1 সপ্তাহের ভিতরে, তাহলে আমি বলবো যে আলহামদুলিল্লাহ, জলদি করেন, নিষিদ্ধ না চিরজীবনের জন্য নিষিদ্ধ করেন, যে নাম নিবে তার ফাঁসি দিয়া দেন, তাহলেই দিব যদি এগুলো হয়। আর যদি এগুলো না হয়, ভেজাল যদি আরো বাড়াইতে না চান তাইলে খোলা রাখেন। আওয়ামী লীগ নিষিদ্ধ এর আগেও হয়েছিল তো, বিভিন্নভাবে আওয়ামী লীগ এর আগে নিষিদ্ধ হয়েছিল। বাকশাল নিষিদ্ধ হয়েছিল এক সময় না, জিয়া রহমান ক্ষমতায় এসা, এরপরে আসলো কি আওয়ামী লীগ। তো এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, কালকে হয়তো বাকশাল নাম দিয়ে আওয়ামী লীগ আইব, ফরম্যাট একই। এখন অনেকে হয়তো বলবেন যে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ তো এমন করে নাই। তার মধ্যে কি জানেন, আমি সবসময় আপনার এখানে এসে আমি বলছিলাম
যে তারেকের এক দাঁতের বুদ্ধিও বহুত জনের কাছে নাই। তারেক যে কি করবে আনপ্রেডিক্টেবল, মানে আপনি প্রেডিকশন করতে পারবেন না কখন কি হচ্ছে। দেখেন তারেক তারেক দেশে ঢুকার আগে কি বলছে, যে আমি জানি না আমি কিভাবে দেশে ঢুকবো, বা আমি দেশে ঢুকাটা আমার উপর নির্ভর নয়। এর ঠিক 7 দিন পরে উনি দেশে ঢুকে গেছে। এরপর টাইম ম্যাগাজিন, সম্ভবত আমার যদি মনে পড়ে, বা অন্য কোনো একটা পত্রিকা, সবচেয়ে প্রভাবশালী পত্রিকা পৃথিবীর, সেইখানে বলছে কোনো অধ্যাদেশ দিয়ে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এটা চাই না, কারণ এটা হয়তো আগামীতে আমার দল ইয়েতে পড়তে পারে, কোথায়, সেম পজিশনে। এরপরও আজকের এই কাহিনী। এখন অনেকে বলে যে না, ভারতের সাথে তো উনি চুক্তি করে আসছে, তারপরে আমেরিকার সাথে কথা বলে আসছে, তুর্কির সাথে কথা বলে আসছে, বিভিন্ন জনের সাথে কথা বলে তারেক জিয়া আসছে, এবং সবচেয়ে বেশি হচ্ছে ভারতের সাথে কথা বলে আসছে। ভারতের সাথে যে কথা বলে আসছে, ঠিক আছে, আমিও ধরিয়া নিলাম, এক্সাম্পল আমিও ধরিয়া নিলাম, ভারতের সাথে কথা বলে উনি আসছে যে ওকে আমরা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিব, আমরা এই করব সেই করব। ক্ষমতায় বসার পরে আমি যদি ভারতরে আর দাম নাই দেই, আপনি কি করবেন? হয়তো আপনি আমারে 100 বছর ক্ষমতায় থাকতে দিবেন না, কিন্তু আমি আমেরিকার লগে লাইন করে, পাকিস্তানের লগে লাইন করে, তুর্কির লগে লাইন করে দরকার 10 বছর থাকুক, এরপরে দরকার আবার আমি একটা হেলিকপ্টার নিয়ে ইয়েতে চলে যাবো, লন্ডন চলে যাব, তার তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আপনার লগে মানলাম না। এখন অনেকে বলে যে ভারতের সাথে না মানলে, ভারত তো পারে না বিচার করতে যে তেল বন্ধ করবে, গ্যাস বন্ধ করবে। তাদেরে বলি, ভারত তেল গ্যাস এগুলো বন্ধ করবে কেন? হেরও তো ব্যবসা। হে কি তার রিজার্ভের তেল গ্যাস দিতেছে আমারে? না, হের রিজার্ভে যা আছে এরপরে উদ্বৃত্ত যেটা আছে, যেটা দিয়ে ব্যবসা হবে। $10 তেল এখন $15 বেচতেছে, তো ব্যবসা করতেছে। হে আমাদের এগুলো দিতেছে, মানে হচ্ছে যে আমরা যাতে শান্ত থাকি, কারণ আমাদের দেশে যদি এগুলো নিয়ে কাউ কাউ বাজে, ইসলামী বিপ্লব হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে যাবে তখন। যেটা একসময় ইরানে হইছে, ইরাকে হইছে, বিভিন্ন জায়গায়, আফগানিস্তানে ইসলামিকটা চলে আসছে না, কারণ ওই ইয়েটা যে ইসলাম সবকিছুর সমাধান দিতে পারে আল কোরআন। একটা কথা আছে যেটা আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি, যে সর্বকিছুর সমাধান আমাদের কোরআনে আছে। এই কথাটার অপব্যাখ্যা যখন দিবে যে দেখা ইসলামী শাসন থাকলে তেল তেল নুন ডাইলের সমাধান হবে না, আমরা আসো, ভারতের এই ভয় আছে, নিজের রাজ্য কন্ট্রোল করার বিষয় আছে, সুতরাং সে আমাদের সব দিতেছে। এখন জিও পলিটিক্স যদি একটু খেয়াল করেন, আপনি দেখেন মায়ানমারে ভারত কাদেরকে একসময় সাপোর্ট করছে? ভারত তো যে মায়ানমার গভর্নমেন্টকে সাপোর্ট করছিল, এরপর আবার গভর্নমেন্টের বিরোধী যারা তাদেরও সাপোর্ট করছে। কারণ হচ্ছে একটা বন্দর যেটা ভারতের দখলে, দখলে না, ওরা ওইটা ভারত এই মায়ানমার থেকে নিয়ে তারা কাজ করতেছে, সেই রোড ইনিশিয়েটিভের জন্য তারা কয়েক লক্ষ হাজার কোটি টাকা ব্যয় করছে সেভেন সিস্টারের সাথে। এটা একটা ইয়ে করতে 15 কিলোমিটার, মানে কলকাতা থেকে 25 কিলোমিটার পরে ওই বন্দর, ওই বন্দর থেকে 15 কিলোমিটারের ভিতরে সেভেন সিস্টার, 3 দিনে কাজ শেষ। তাহলে তারা যদি ওইটা করতে পারে, তাহলে তারা বাংলাদেশের উপর করিডোরের দরকার নেই, কিচ্ছুর দরকার নেই। এখন সেটা হারাইতে বসছে ভারত, প্রকারান্তর এটা হারাইতে বসছে, কারণ হচ্ছে ওইটা থেকে গভর্নমেন্ট এখনো ট্যাকেল দিচ্ছে, কিন্তু গভর্নমেন্টের সৈন্য সামন্তের পাশাপাশি 400 মিটারের ভেতরে চলে আসছে বিদ্রোহী গোষ্ঠী, ওইটা হারাবে। তো ওইটা হারানোর সাথে সাথে তো সেই আপনার বার্মা এক চালু, বাংলাদেশের কিছু অংশ, ভারতের কিছু অংশ, এটা আমেরিকা চাইবে। ভারত চাইতে যে তার নিজের দেশ বাঁচাইতে, সে আমার দেশ নিয়ে এত বেশি মাথা ঘামায় না। যারা মনে করে যে ভারত মাথা ঘামাবে, ভারত এই করবে, ওইটা না। তবে আওয়ামী লীগ কি করতে পারে, আওয়ামী লীগের কি করার আছে, এটা হয়তো অনেকের প্রশ্ন, যে নিষেধাজ্ঞা দিবে সেই। তো নিষেধাজ্ঞা দিবে বাইরে, ওই 75-এর 15ই আগস্টের পরে কেউ একজন ছিল না যে মুখ খুলে কথা বলবে। সেইখান থেকে আওয়ামী লীগ আস্তে আস্তে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আড়ালে আওয়ামী লীগ আসছিল দেশে। সেম ওই কাজটাই আওয়ামী লীগকে আবার করে আসতে হবে, যে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে, এটা আওয়ামী লীগকে ওইভাবে আসতে হবে। আর আওয়ামী লীগের ভিতরে এখন যত রকম বিভাজন আছে, এই রকম যদি থাকে তাইলে হবে না। আওয়ামী লীগের এখন একটা জিনিস কি জানেন, ওই যে একটা কথায় বলে মঞ্জুল আর মকসুদ এক হইতে হয়। আমার এক মুরব্বী ছিল, আমাদের ফ্রেন্ডের ফাদার, উনি আমাদের মসজিদে সবসময় বলতো যে তদবির যদি না করো, তকদিরের দোষ দিয়া লাভ নাই। মানে তুমি চেষ্টাই করো নাই, তুমি খালি তকদিরের দোষ দিয়া লাভ নাই। তখন আমাদের যেটা চিন্তা করতে হবে যে আমি ওই রিফাইন করবো, অমুক করবো, তমুক করবো, না না না,
ওই যে এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন করতে হবে যে এক নেত্রীর এক দেশ শেখ হাসিনার বাংলাদেশ, মানে সব বিভেদ ভুলে যায়, শেখ হাসিনার পিছে দাঁড়াও, ওনারে ফিরে আনার চেষ্টা করো। শেখ হাসিনা যদি ফিরে এসে দাঁড়াইতে পারে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে, আবার সব রেডি হয়ে যাবে সবকিছুই। এখন তারেক যেটা করতেছে এটা তারেক করবে, এটা আপনি আমি একটু চিন্তা করলে সবাই বুঝেন যেটা করবো। ওর তো জিদ আছে না, বেশ কিছু জিদ আছে তো তারও। 17 বার বা 19 বার বা 21 বার শেখ হাসিনাকে হত্যা করতে গেছে, যেটা হত্যার চেষ্টা করছে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার, হয় নাই। এইবারও চেষ্টা করছে, হয় নাই। তো এর আগের 21 বার, এইবারের একবার 22 বার যদি ধরি, তাহলে একটা কথা চিন্তা করেন মাসুদ ভাই, যে আল্লাহ যারে, আমরা তো এটা বলি না মুসলমানের, যারে আল্লাহ বাঁচায় রাখে আল্লাহ মারে কে, কথাটা আছে না? তা আল্লাহ উনারে কেন বাঁচাইতেছে বারবার, কেন বাঁচাইতেছে? উনি যদি পৃথিবীর এতই নিকৃষ্ট একজন প্রাণী হইতেন, তাহলে তো ওনাকে এর ভিতরেই মৃত্যুবরণ করিতে হইতো, মৃত্যুর স্বাদ দিতে হইতো। আল্লাহ ওনাকে বাঁচাই রাখতেছেন কেন? বাঁচাইয়া রাইখে তো ওনাকে তো এমন কোন পরিস্থিতিতে ফেলেন নাই যেটা একেবারে বলে আপনার আপনি আমি সবাই দেখতেছি আয় হায় সিদ্ধত না। উনি বাইচে আছেন, সসম্মানে বেঁচে আছেন এবং বিভিন্ন ভাবে খুব শান্তিতেই বেঁচে আছেন। তার মানে কি, যে ওনার হাত দিয়ে এমন কিছু কাজ হয়তো আল্লাহ করায় আনতেছেন, করায় আনবেন এবং ভবিষ্যতে করাবেন, সেটা আল্লাহর ইশারা, আপনার ওইটা তো মানতে হবে। ওইটা যদি না মাইনে আপনি চিন্তা করেন যে এই আগে এক সময় আপনার খেয়াল করছেন না, আমার মনে হয় আপনারাও জানেন, ওই যে বন্যা বেশি হইলে এই শেখ হাসিনা ক্ষমতায় আছে তো আল্লাহর গজব, আল্লাহর গজব পড়তেছে। ইসরায়েলে একটা বিমান দুর্ঘটনায় আমরা তো আল্লাহর গজব, কিন্তু সৌদি আরবে 3টা বিমান পড়ে গেল, আমরা কইতাম না যে আল্লাহর গজব। না না, ওইটা তখন গজব হয় না। আমাদের মেন্টালিটিটা ওই জায়গায়। এখন এখন এই যে তেলের গজব চলে, কারেন্টের গজব চলে, বিদ্যুতের গজব চলে, আপনি লাইভ করবেন কইছেন বাংলাদেশ সময় 9টায়, এখন আপনি আইছেন 10টার সময় লাইভ করতে, এখন কিন্তু আপনি কন্যাই যে আল্লাহর গজব এটা। এখন আপনি কোন ভাই তেল নাই, উৎপাদন হয় না, মানে যখন আপনার ঘাড়ে পড়ে তখন আপনি করবেন যে কি এটাকে জানেন যে না এটা তো প্রাকৃতিক ব্যাপার। এখন এই যে তেলের গজব শুরু হয়েছে যেটা, এটা এখন আমরা বলি যে আর ভাই যুদ্ধের কারণে সারা পৃথিবীতে সেম গজব পড়িতেছে, এটাই তো বলি আমরা। এই জায়গায় যদি আজকে শেখ হাসিনা থাকতো, হায় 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 তেলের হবে না। ওই যে 2টা লাইন মাসুদ সাহেব আপনার বাড়ির তলে দিয়ে গেছে লাইন 2টা, এই লাইন দিয়ে সমস্ত গ্যাস আর তেল যাইতেছে গা, এইটাই বলতেন আপনার। টেকনাফের উপরে চোখ দেন না কেন? বিএনপির আমলে যদি একটু মনে থাকে, ওখানে এজার কোম্পানি, সেই সময়কার বিএনপির সবচেয়ে শক্তিশালী নেতা ছিলেন টেকনাফের, উনি কক্সবাজারের টেকনাফ থেকে মায়ানমার পর্যন্ত, মানে মুংডু টাউনশিপ পর্যন্ত ডিরেক্ট 6 ইঞ্চি পাইপলাইন বসাই দিয়েছিল, তেল যাইতো ওইখান দিয়া। কোন সার কক্সবাজারে সার গেলে, ধরেন কক্সবাজারের পুরা অঞ্চলে সারের দরকার 1 টন, এক্সাম্পল দিচ্ছি আমি, সেইখানে সার উত্তোলন করে তো 50 টন, সেইখান থেকে 49 টন সারই চলে যেত বাদবা। সিমেন্ট যেখানে সারা বছরে মিলা 1000 টন লাগতো না, সেখানে 50,000 টন সিমেন্ট যাইতো, সব যাইতো মায়ানমার, এগুলা বাংলাদেশে লাগতো না। ঔষধ আপনাকে এখন বলি আমি একটা, বেক্সিমকো নিউ সেপ্টিনার মনে আছে কিনা দেখেন, নিউ সেপ্টিনারের কন্টিনিউ সংকট থাকতো। 16 টাকা নিউ সেপ্টিনার কিনা পড়তো, 18 টাকায় বেচা থাকতো, গায়ের রেট থাকতো 24 টাকা পার পাতার হিসাব বলতেছি, কিনা পড়তো 160 টাকা বক্স, বিক্রির কথা 200 টাকা। সেই নিউ সেপ্টিনার 220 টাকা এমআরপি লেখা থাকতো, এমআরপি তো 220। প্রতি 1 মাস অন্তর নিউ সেপ্টিনার ক্রাইসিস হইতো, 1 পাতা 50 টাকা উঠতো। কারণটা কি জানেন? বেক্সিমকো এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর যত ওষুধ সব বার্মা যাইতো গা ওখান দিয়া। এখন অনেক ছিল, আপনার এসআর ছিল, ওরা পয়সা দিয়া কোম্পানি থেকে ইয়েতে যাইতো, টেকনাফ অঞ্চল কক্সবাজার অঞ্চলে এসআর হইতো। কেন জানেন? একদিনে 3 বছরের টার্গেট ফিল আপ। মানুষ আছে 50,000, ওষুধ লাগবে 10,000, কিন্তু এইখানে লাগতো হইছে যে 1 কোটি ডোজ ওষুধ নাই, হাহাকার বাংলাদেশে। এখন আজকে পেপারে দেখলাম যে হঠাৎ করে সার্চ হয়েছে টেকনাফে ওই নৌকায় করে পেট্রোল লইয়া যাইতেছে মায়ানমারে, সেটা উদ্ধার হয়েছে। আরে এইটা না, আরো কত কিছু আছে, ওই জায়গায় ভালো করে চোখ দেন স্যারেরা, পাইয়া যাইবেন কোথায়। এখন আমি জানতাম না যে পেট্রোল বা অমুক তমুক কিভাবে উৎপাদন হয় বাংলাদেশের,
তবে এখনকার অনেক কিছুতে দেখলাম যে আমাদের গ্যাস উত্তোলন যেখানে করে ওইখান থেকে কি জানি আসে, কেরোসিন, পেট্রোল বা কি আসে জানি না এখনো। সেইটা আসলে তাহলে আমাদের তো গ্যাস তো কন্টিনিউ উৎপাদন হইতে বন্ধ তো হয় নাই। এই যে উৎপাদন হওয়ার পরে যেটা আছে সেটা তাহলে আসলে এখন কই যায়? পাইপলাইন দিয়ে তো এখন আর ইন্ডিয়াতে গ্যাস যায় না, তেল যায় না। এত তেল আসে দেখি আমি, তেল তো আসতে দেখি, ডিজেল তো আসতে দেখি, দিল্লি না ঢাকা এখন ডিজেল আসে, তুলা আসে, আঙ্গুর আসে, প্রতিদিন ভিডিও পাই কোথায় দিয়ে কি আসে বর্ডার দিয়া, সবই খাইতে হইতেছে ভারত থেকে আইন না। এরপর আমরা দিল্লি না ঢাকা। তখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, করেন, ওয়েল অ্যান্ড গুড। নিষিদ্ধ করলে নিষিদ্ধ ফল, নিষিদ্ধ নারী, নিষিদ্ধ বস্তুর উপরে মানুষের আগ্রহ প্রচুর। গত 17 বছর আওয়ামী লীগ, 15 বছর, 16 বছর কোড আনকোড আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তো ক্ষমতায় থাকার কারণে মারামারি করতে হয় না, ধরাধরি করতে হয় না, কারণ যাই করবে পুলিশ ভাইয়েরা করবে। তো সব পুলিশ করছে না ভাই, সবই তো পুলিশ করছে। ছাত্রলীগ, যুবলীগ যা মারামারি করতেছে কোথাও, সব পুলিশ করছে। যাও দুই একটা ধরে না হয়তো মাইনলো, বাটাম দিল, এটাও পুলিশ সহযোগিতা করছে মারতে। তার মানে যে ছাত্রলীগ আওয়ামী লীগের মধ্যে ওই ক্যাপাসিটি কমে গেছে। যে আওয়ামী লীগ 86, 96 তে ছিল, ছাত্রলীগ ছিল, ওরা তো গেছে গা ডাউন। তেমন নিষিদ্ধ করার পরে এখন আস্তে আস্তে আবার ওগুলো আপ হবে, আপ তো হবে। আপনি যখন নিষিদ্ধ করবেন, নিষিদ্ধ করা মানে কি আমি আওয়ামী লীগের কথা বলে মারবেন, গড়গাড়ি ভাঙচুর করবেন, তো এখন আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাব। আর আমি যখন আন্ডারগ্রাউন্ডে চলে যাবো, বিশাল একটা সংগঠন, এই সংগঠনে বেশি লাগবে না, 10,000 পোলাপাইন আন্ডারগ্রাউন্ডে যেয়ে যদি আকাম করা শুরু করে, কতক্ষণ ঠেক দিবেন? সারা বাংলাদেশে কিন্তু আপনি কোড আনকোড যাই বলবেন বলেন, আওয়ামী লীগের একটা বদনাম আছে যে বিরোধী দলে আওয়ামী লীগ যে কি বিভৎস এটা কল্পনা করতে পারবেন না। গতকাল পর্যন্ত আওয়ামী লীগ খুব সুশীল ছিল। অনেকরে বলছিলাম সারা দিন সারা রাত লাইভ করে ইলেকশনের আগের দিন থেকে কইছিলাম, বাবারে ভোট দিতে যাইস না, ভোট দিস না। কিন্তু কি হইছে? অনেক এমপিরা ফোন দিয়া তাদের কর্মী, তাদের আত্মীয় অমুকের পক্ষে ভোট দাও, মানে মাসুদ আলম দাঁড়াইছে জামাত থেকে, মাসুদ আলম রে ভোট দাও, রফিক ভাই দাঁড়াইছে বিএনপি থেকে, ভোট দাও। কেন জানেন? কারণ মাসুদ ভাইয়ের লাগে আমার লাগে কথা হয়েছে, ভাই আমার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান আপনি চালাইয়েন, আমারে খালি পয়সা পাঠাইলে হবে, ভাই আমারে বাঁচাইন। মাসুদ ভাই কেছে ওকে নেতা তুমি কি। রফিক ভাইয়ের লয় কথা, রফিক ভাই কেছে ঠিক, কারণ সে এর আগে রফিক ভাই আর মাসুদ ভাই তো আমার আন্ডারে থেকে বাঁচছে না গত 17-18 বছর, 20 বছর। এখন ওইটার দাম দিতেছে, মরতেছে তো ওই তৃণমূল কর্মীরা, যেগুলো না খাইয়া ছাগলের 3 নম্বর বাচ্চা ছিল। ওই তৃণমূল কর্মীরা গাছের আগায় ঘুমায়, রাস্তার উপরে ঘুমায়, হেদের ভাগ্যে এখন আর পোল্ট্রি মুরগিও জুটে না। এই সমস্ত পোলাপানের ভাগ্যে পোল্ট্রি মুরগিও জুটে না। হয়ারাজ দেখেন গা আপনি, যারা যা করছে সবাই কিন্তু বহাল তবিয়ত আছে, কারো কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, ফার্স্ট চোটে, প্রথম চোটে বেশ কিছু বাড়িঘর জ্বলছে, এখনো জ্বলতেছে, এসব প্রথম চোট। পরবর্তী চোটে তাদের কিছু হয় না, হইতেছে কিন্তু তৃণমূল কর্মী, জেলে যায় তৃণমূল, মাইর খায় তৃণমূল, মরে শালার তৃণমূল। এখন এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, তবে বিএনপির এটা মনে রাখতে হবে কি জানেন, 15ই ফেব্রুয়ারির ইলেকশনের পরে, 96 সালের ইলেকশনের পরে বিএনপির কি পরিস্থিতি হয়েছিল, 2006-এ বিএনপির কি পরিস্থিতি হয়েছিল, এই দুইটা জিনিস যদি বিএনপি মনে করে, তাহলে বিএনপির চিন্তা করতে হবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিয়ে কি লাভটা করবে। কারণ যেমন এখন ওই যে বিএনপি বা জামাত বা যারাই বলেন, এরা বলে না যে 4 দিন আগে নিষেধাজ্ঞা দিছিল জামাতরে, এত প্রেসারে রেখেও তো দমান যায় নাই। একক রিজভি সাহেব কেসি গেটের ভিতরে বসে হরতাল পালন করছে না, এত দমান গেছে? দমানো তো যায় নাই, বিএনপির দমানো গেছে, হু হু করে কোত্থেকে জানি বের হয়ে গেছে। আবার সেম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিবেন, এই নিষেধাজ্ঞা, তবে একটা জিনিস আমি কি বলি জানেন, যে একটা জিনিস আল্লাহ বাঁচাইছে আওয়ামী লীগের ভাই। আমি সম্ভবত আপনার টক শোতে আইসা ওই দিন বলতেছিলাম, রফিক ভাইয়ের সাথে এটা নিয়ে বাড়াবাড়ি হয়েছিল, আমার সাথে খুব বাড়াবাড়ি হয়ে গেছিল রফিক ভাইয়ের সাথে। সেদিন আমি বলছিলাম যে আপনাদের যে 75-এর 15ই আগস্টের পরে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, টেকনিক্যাল বিষয় হোক, জিয়র রহমান জোহরা তারুজ্জুদ্দিনেরও দাঁড়া করাইছিল, গোলাম আজমেরও দেশে আনাইছিল, দোনোটারে। তো এইটার ভার আজ পর্যন্ত আওয়ামী লীগ বহন করতে হইতেছে। বিএনপির নেতাদের সাথে কথা বলে ওরা বলে, আরে ভাই আপনারা আসিলেন নাকি,
আমাদের স্যার যদি আপনাদের আসতে না দিত, আপনার রাজনীতি করার ক্ষমতাও ছিল না, কথা কিন্তু সত্য। তা আওয়ামী লীগ মনে করছিল যে এই তারিখটা তুলে নিবে। এখন এ যদি ব্যান্ড করে দেয় ভাই, আমি বলবো কি জানেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া পালন করেন যে আমরা অতীতের সেই দায় থেকে বেরিয়ে আসব। আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার আমরা আমাদের শক্তি দিয়ে প্রত্যাহার করাইতে বাধ্য করব, কারো দয়ায় না, যাতে এই কথা আর না বলতে পারে যে আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমি জিয়র রহমানের ছেলে, এই কথা শেয়ার করতে পারবো না। এই এক আওয়ামী লীগের ব্যান্ড করুক ভাই, তালি বাজান, পেরেক ঠুকুক বিএনপি, বহুদলীয় গণতন্ত্র তো আর কইতে পারবেন না আপনি। আপনি বলতে পারবেন এরপরে মৌলবাদী গণতন্ত্র। আওয়ামী লীগ অন্তত এই দায় থেকে মুক্তি পেয়ে যাবে যে হ্যাঁ আমরা তোদের দয়ায় করি না, আমরা আমাদের শক্তিতে করছি। এই জন্য বলি ব্যান্ড করলে আর কি হবে, কিছুই হবে না। এসব ব্যান্ড আরো কিছু করতে চেষ্টাও হবে না। আওয়ামী লীগ মানুষ, এই যে দরিদ্র শ্রেণীর কিছু মানুষ আছে না, একদম হতদরিদ্র যারা, তাদের কারণে আওয়ামী লীগ বারবার আসবে। তো ওইগুলোকে বন্ধ করতে পারবেন ভাই? আমি একটা ভোটের কথা বলি ভাই, আমি 91 সালে আমার এলাকা পুরোটা বিএনপি অধ্যুষিত। তো ওইখানে আওয়ামী লীগ ভোট পাইতো 600 আর বিএনপি ভোট পাইতো 2200। একদম একুরেট হিসাবটা বলতেছি আপনার, আমার মনে আছে এটা, মানে 611 ভোট আওয়ামী লীগ সেবারের নির্বাচনে, বিএনপি 2200 কত ভোটে, বিএনপি অধ্যুষিত পুরা। তো এক বুড়ি মহিলারে বিএনপির পোলা পাইন যে মানে খুব বুঝাই সুজাই কোলো করে না তুলছে, বুঝছেন? আইনা যখন ভোট দিছে, ভোট দেওয়া বাইরে এসে তার নাতিরই বিএনপির পোলা পাইন পিড়া লাগাইছে। হ্যাঁ রামজাদা, তোর নানিরে এত কষ্ট করে আর রিক্সা ভাড়া দিলাম, পয়সা দিলাম, তোর নাতির তখন মনে 50 টাকা দিছিল বুড়ি মহিলারে ভোট দিতে। তোর নানি এখন এক আওয়ামী লীগের ভোট দিয়ে আইছে। পর মহিলারা যখন জিগেলাম যে বা কি হয়েছে নানি, আপনি এটা কইছিলেন আওয়ামী লীগের ভোট দিচ্ছেন কইলেন, এখন যে আপনার নাতিটা পিঠা খাইলো, বিএনপি কইছিল তো বিএনপির ভোট দিলে আপনারা তো মারতো না। তুমি কয় কয় বাবারে আমি ঘরের থেকে 50 টাকা পাই আর কালকে যে চাইল টাইল খাইছি, খাইয়া আমি মনে করছি বিএনপির ভোট দেবো, কিন্তু যখন ভিতরে ঢুকলাম না, কলিজার ভিতর কেমন যেন একটা মোসর দিয়ে উঠলে, আমি নৌকা মার্কা মেরে দিছি। হইল নি কারবার বুড়ির? এই ধরনের আওয়ামী লীগের কিছু স্লিপার সেল, কিছু মহিলা আছে, কিছু পুরুষ আছে, কিছু মুরব্বী আছে, এদের বাদ দিতে পারবেন ভাই? সবকে আপনি ফাঁসি দিতে পারবেন? নিষিদ্ধ সংগঠন তো বাংলাদেশে অনেকগুলো ছিল, সব কি মেরে ফেলতে পারছেন? বাংলা বাইরে মারছেন, বাংলা বাইরের মতবাদ মারতে আসছেন, এখনো হিজবুত তাহরিরে এত চাপে রাখছেন, মারতে আসছেন তাদের। আর আওয়ামী লীগের তো বিশাল জিনিস, বাংলাদেশের জন্ম, ইতিহাস, সংবিধান, পতাকা, এগুলো সবগুলোর সাথে আওয়ামী লীগ জড়িত। এই জন্য আপনাদের বলি যে আওয়ামী লীগের কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করবে? পদ্মা সেতুর উপর দিয়ে যাইতে হলে আওয়ামী লীগের কথা কইতে হবে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে যখন ওই যে ইয়েটা বাইরে হবে, ধোঁয়াটা, তখনও কইতে হবে এটা আওয়ামী লীগ আমলে। আপনার থার্ড টার্মিনালে যখন একজন বিদেশ থেকে লোক যায়, যখন এই কাম দেখবে, তখনও কইতে হবে আওয়ামী লীগ। যখন ঢাকা শহরের ফ্লাইওভার গুলোর উপর দিয়ে উঠবেন, তখনও আপনাকে বলতে হবে আওয়ামী লীগ। আপনি করতে পারেন, পদ্মা সেতুর নাম এখন খালেদা সেতু করতে পারেন, ওই আপনার বিমানবন্দরের নাম জিয়া বিমানবন্দর আগের জায়গায় আনতে পারবেন, যমুনা সেতুর নাম তারেক সেতু করতে পারবেন। আপনি সবগুলা ফ্লাইওভারের নাম আপনারা বিভিন্ন নাম দিতে পারবেন, কিন্তু পাবলিক ভুলবে না যে কোনটা কার আমলে। আপনি মাসুদ ভাই বলেন বা রফিক ভাই, যদি আপনি যখন বলবেন, আপনি একটু আমার একটা প্রশ্ন করে আপনার জবাব দিয়েন একটু। সেটা হচ্ছে যে আপনার মনে আছে আমরা ছোটবেলা যখন সিনেমা দেখতে যাইতাম, এই সিনেমাতে আপনার সম্ভবত যমুনা সেতুর জন্য 1 টাকা করে নেওয়া হইতো, যমুনা সেতুর জন্য 1 টাকা, মনে আছে ভাইয়া? তখন কিন্তু এরশাদ পিরিয়ড ছিল, এরশাদের জমানা ছিল। এই যে 1 টাকা 2 টাকা করে যে নিছিল তখন, ওই টাকায় আমাদের সেতু হইছে না। এখন আপনি কি বলতে পারবেন যে না 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 এরশাদের কোনো অবদান ছিল না, আর ওটা কিছু টাকা হইলো জোগাড় করে দিয়ে গেছে? তো এখন আমরা এখন অনেকে হাসি চাই কান্না করে একটা কথা কি বলি জানেন, যে এরশাদ পাগল ছিল। আচ্ছা আপনি একটু মনে করেন তো, যারা আমরা আগের 90 দশকে, তারা এই গানটা কি কারো মনে নাই? হাইসা হাইসাও তখন কইতাম, ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাসে মানুষ বাসে, ভাসে রে ভাই ঘর বাড়ি বাংলাদেশে, এ ঘরের আইল ভাঙ্গা পানি ঢুকতেছে, এরশাদ কাকা মাজা পর্যন্ত বুট জুতা লয়ে হাঁটতেছে। এগুলো স্মৃতি, ভুলে যাবেন এগুলা? আমি যদি আমার এলাকার কথা যদি বলি ভাই, আমার এলাকায় আমার বাসার সামনে যে রাস্তাটা ছিল না, 6 ফিট চৌড়া একটা রাস্তা ছিল ভাই, কঙ্কর আছে না, শুধু কঙ্কর আর বালি দেওয়া। এই রাস্তাগুলো সবগুলো এরশাদ পিরিয়ডে দেখলাম যে আমরা আইসা
সব রাস্তা বড় হচ্ছে মানে কি 10 ফিটের রাস্তা পিচ ঢালাই হইলো। এই পিচ ঢালাই হওয়ার পরে ভাই 1 মাস ধরে আর আমরা এলাকার লোকজনই যার যার এলাকার রাস্তা পাহারা দিতাম। পাহারাটা কেন দিতাম জানেন? ওই যে পোলাপান যে লাটিম খেলতো না, লাটিম খেললে রাস্তা ভাঙা যাবে, এই জন্য পাহারা দিতাম আমার রাস্তা। সেই সব রাস্তা গত 17 বছরে শেখ হাসিনা আমার ওই রাস্তা, আমার বাসার সামনের ওই রাস্তা 120 ফিট করছে। 120 ফিট রাস্তা করে দিছে। রাস্তা ছিল 10 ফিট, 120 ফিট রাস্তা হয়েছে। তো শেখ হাসিনাকে বলতাম 120 ফিট রাস্তার উপর খারাইলেই তো শালার শেখ হাসিনা কইরা দিয়ে গেছে। তো কিভাবে ভুলবেন আপনি? আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশ সম্পর্কে একটা ভারতের সাংঘাতিক আতঙ্ক ছিল বা শঙ্কা ছিল যদি বলি, সেটা হলো এর আগের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশ থেকে ভারতে কোনো জঙ্গি হামলা হয় কিনা বা জঙ্গি তৎপরতা চালানো হয় কিনা, অথবা বাংলাদেশ হয়ে আন্তর্জাতিক জঙ্গি সম্প্রদায় সেখানে প্রবেশের চেষ্টা করে কিনা। কিছু কিছু ঘটনা ঘটেছে। আমি ইউনূস সরকারের সময় আপনাদেরকে আসামের পত্রপত্রিকার রিপোর্ট তুলে ধরে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে তখনও পশ্চিমবঙ্গ পুলিশ এবং আসাম সরকার মিলে যৌথ অপারেশনে বেশ কয়েকজন জঙ্গি তৎপরতার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল এবং তার মধ্যে বেশ কিছু বাংলাদেশি বংশোদ্ভূত যুবক ছিল এবং তারা এক একজন এক এক রকম চরমপন্থায় জড়িত সংগঠনের সঙ্গে ইনভলভ বলেই তখনকার পুলিশ সূত্রে জানা গিয়েছিল। এবং ইউনূস সরকারের সময় এমন একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছিল, সবাই একটু খুব ভালোবাসায় বলতো বাংলাদেশের দক্ষিণ পন্থার আপনার উত্তরণ ঘটছে, দক্ষিণ পন্থার অগ্রসরতা ঘটছে, বাংলাদেশের দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে। এবং এই দক্ষিণ পন্থা বলতে বাংলাদেশের ভেতরে আমরা বহু ঘটনা দেখেছি এবং কিছু কিছু সিমটমও দেখা গেছে। কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ হওয়ার পরে এই বিষয়টা খুব সরাসরি সামনে আলাপ হয়েছে। এবং দক্ষিণ পন্থা যারা বলেন একটু বইয়ের ভাষায়, সাবলীল ভাষায়, তার চেয়ে বড় কথা ছিল যে বাংলাদেশে জঙ্গিবাদকে এই ইউনূস সরকার তারা পৃষ্ঠপোষকতা করছে। তারা আন্তর্জাতিক জঙ্গি সম্প্রদায়ের মধ্যে পাকিস্তান, যেখানে সারা পৃথিবীতে জঙ্গি রাষ্ট্র হিসাবে স্বীকৃত এবং জঙ্গি তৎপরতায় পৃষ্ঠপোষক হিসাবে স্বীকৃত, সেই পাকিস্তানের বিভিন্ন সংগঠনের, আপত্তিকর সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশে আসা যাওয়া করেছে, ওপেনলি আসা যাওয়া করেছে। ফলে এই সময়ের যে খবর, এই খবরটা নিশ্চয়ই বেশ উদ্বেগজনক। ভারতে লস্করি তৈয়বার গ্রেফতার 8 জনের মধ্যে 7 জন বাংলাদেশি। আচ্ছা, কি আছে? পাকিস্তানি চরমপন্থী গোষ্ঠী। দেখেন, এখানেও পাকিস্তানি সেই চরমপন্থী গোষ্ঠী লস্করি তৈয়বার 8 সদস্যকে ভারতের বিভিন্ন স্থান থেকে গ্রেফতারের পর দেশটির পুলিশ বলেছে তাদের 7 জনই বাংলাদেশি। এ দলের নেতা সাব্বির আহমেদ লোনকেও গ্রেফতারের তথ্য পুলিশের বরাতে দিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম, যাতে বলা হয় এই ব্যক্তি বাংলাদেশে পালিয়েছিলেন। আপনারা চিন্তা করতে পারেন, বাংলাদেশে লুকিয়ে থাকা লস্করি তৈয়বার শীর্ষ নেতা সে গিয়ে গ্রেফতার হয়েছে ভারতে, যেই আশঙ্কায় ভারত ভুগছিল। 2 মাস ধরে চালানো এক অভিযানে এদের বাংলাদেশ সীমান্ত, কলকাতা, দিল্লি এবং তামিলনাড়ু থেকে গ্রেফতার করা হয়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে 7 জন বাংলাদেশি পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন বগুড়ার মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, মোহাম্মদ লিটন, মোহাম্মদ উজ্জ্বল ও ওমর ফারুক, ঝালকাঠির মোহাম্মদ সাফায়েত হোসেন ও ঠাকুরগাঁয়ের রবিউল ইসলাম। গ্রেফতারের স্থান থেকে পুলিশ 10টি মোবাইল ফোন, 25টি ডেবিট ও ক্রেডিট কার্ড, 5টি পয়েন্ট অফ সেল মেশিন মানে পজ মেশিন, বাংলাদেশি পাসপোর্ট এবং বেশ কিছু পোস্টার উদ্ধার করে। কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা সাব্বির আহমেদ লোনকে 2007 সালে দিল্লি পুলিশ একে 47 রাইফেল ও গ্র্যান্ড শো গ্রেফতারের কথা বলেছিল। তিনি জামিনের আগে 2018 সাল পর্যন্ত তিহার কারাগারে ছিলেন। পুলিশের দাবির বরাতে এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে এরপর তিনি বাংলাদেশে পালিয়েছিলেন, সেখান থেকে নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিলেন। টাইমস অফ ইন্ডিয়ার খবরে আরো বলা হয়েছে লোনকে বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে, যিনি ঢাকার কাছের একটি আস্তানা থেকে লস্করের একটি সেল পরিচালনা করছিলেন। পাকিস্তানি চরমপন্থী গোষ্ঠী লস্করি তৈয়বা যুক্তরাষ্ট্রের বিদেশি সন্ত্রাসী সংগঠন তালিকায় রয়েছে। এটির বিরুদ্ধে ভারতের পাশাপাশি পশ্চিমের বিভিন্ন হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে। ভারতের জন্য সবচেয়ে বড় আশঙ্কার বিষয় ছিল যে এই লোন সে ভারতে বড় রকমের হামলার পরিকল্পনা করছিল এবং
সেসব প্রতিবেদন আছে, সেসব প্রতিবেদন বলা হয়েছে তাদের যে সেল ছিল, এই সেলের দলনেতা লোনের উদ্দেশ্য ছিল বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশ করানো, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা এবং সুবিধাজনক সময়ে বড় ধরনের হামলার জন্য ভারতে স্লিপার সেল তৈরি করা। দিল্লিতে একটি আদালত লোনকে 5 দিনের পুলিশের রিমান্ডে দিয়েছে। ফলে খুব যে আমরা চুপ করে বসে আছি, এই যে তার ঢাকার কাছে একটি আস্তানা থেকে সে লস্করি তৈয়বার কার্যক্রম পরিচালনা করত, আমাদের ইউনূস সরকারের সময় সেই আবার সাজেদ আলীর দিকে ফিরে যেতে হয়। আপনার ডিএমপি কমিশনার বহু কীর্তি করেছে, সে ভারত মোটামুটি দখল করে ফেলে, কি ভারতের সাথে বনিবনা না হলে সে ভারতের সাথে যুদ্ধ করে ফেলে, সেসব ঘোষণা দিয়েছিল একজন পুলিশ কমিশনার হিসেবে। সেই লোক বাংলাদেশে বলেছিল সব জঙ্গি নাটক, সব হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত বহু ঘটনা ঘটেছে, এইটা অনেকেই বুঝেন, অনেকেই জানেন, তখন থেকে আলোচনা হয়েছে। কিন্তু সব গড়পড়তা বলে দেওয়া মানে এই লস্করি তৈয়বাকে ঢাকার পাশে আস্তানা গাড়তে দেয়া, এই লস্করি তৈয়বাকে লোনকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে আমাদের পাশের দেশ, যেটা এই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় আলাপের বিষয় হয়, যে এক দেশের ভূমি ব্যবহার করে আরেক দেশের সাথে আরেক দেশের হামলা অথবা সেই দেশের ক্ষয়ক্ষতি করার জন্য সুযোগ দেওয়া হবে কিনা। এই জায়গাটাতে তো বাংলাদেশ ভারত সম্পর্ক সবচেয়ে বেশি নড়বড়ে হয়। যে একটা সময় উলফার কথা বাংলাদেশে বলা হতো, যে উলফাকে বাংলাদেশ শেল্টার দেয়, সেদিক দিয়ে আবার শান্তি বাহিনী পার্বত্য চট্টগ্রামে তাদের কথা বলা হতো যে তাদেরকে ভারত শেল্টার দেয়। সেই অস্থিরতাটা যখন কমে এসেছিল, তারপরে এই ইউনূস সরকারের আমলেই তো আবার শঙ্কার কথাগুলো সবচেয়ে বেশি আলাপ হয়েছে। তার ধারাবাহিকতায় এখন নতুন সরকারের সময় নতুন সরকারের দৃষ্টিভঙ্গি এবং কৌশল কি হয়, আমরা সেটাই দেখার অপেক্ষায়। বছরখানেক আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলেছিল কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা তারা সমর্থন করে না। কিন্তু কয়দিন আগে তারা ক্ষমতায় এলো, সেই ক্ষমতায় এসেই এখন ঠিক উল্টো পথে হাঁটছে তারেক রহমানের সরকার। আওয়ামী লীগের উপর অন্তর্বর্তী সরকারের দেওয়া নিষেধাজ্ঞা শুধু এখন তারা বহালই রাখছে না বা বহালই থাকছে না, এবার সেটাকে আইনে পরিণত করে শাস্তির ফাঁদও বসাচ্ছে বিএনপি। তাই সবার মনেই প্রশ্ন এখন, তাহলে কি বদলে গেছে খেলা, কিংবা ভেঙে গেছে কোনো গোপন ডিল? অন্তর্বর্তী সরকারের সময় সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ব্যবহার করে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। মিছিল, সভা সমাবেশ, এমনকি দলীয় কার্যালয় খোলা, সবকিছু নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তখন একটা বড় প্রশ্ন ছিল, নিষেধাজ্ঞা মানা না হলে মানে যথাযথভাবে শাস্তিটা কি হবে? কারণ অধ্যাদেশের শাস্তির বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ ছিল না। এখন আসল টার্নটা এখানেই। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সেই অধ্যাদেশকে, মানে ইউনূস সরকারের করা অধ্যাদেশকে আইনে পরিণত করতে যাচ্ছে। শুধু আইনে পরিণত করছে বিষয়টি এমন নয়, এতে শাস্তির বিধানও যুক্ত করার পরিকল্পনা চলছে, চিন্তা ভাবনা চলছে। অবশ্য কি ধরনের সাজার বিধান যুক্ত করা হবে এ বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট কিছু জানা যায়নি। তবে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের জন্য আইনের 16 ধারায় যেসব সাজার বিধান রয়েছে সেগুলি প্রযোজ্য হবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জন্য। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? এখন যদি আওয়ামী লীগ নিষেধাজ্ঞা অমান্য করে, তাহলে সরাসরি কারাদণ্ডের মুখে পড়তে পারেন এই দলের নেতাকর্মীরা, তাই তো? এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসছে। যেই বিএনপি আগে বলেছিল রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত নয়, জনগণই সিদ্ধান্ত নেবে, সেই বিএনপি এখন ক্ষমতায় এসে, এবং যেই ক্ষমতায় আসার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নীরব সমর্থন, অনেক গোপন ভোট অনেক কাজে লেগেছে, এটি বিএনপির অনেক নেতাও স্বীকার করেন, আওয়ামী লীগের তরফ থেকে তো এটি এখন প্রকাশ্যেই বলা হচ্ছে। তাহলে সেই বিএনপি ক্ষমতায় এসে এখন মানে তাদের কার্যক্রম নিষিদ্ধ করাকে কেন শক্তিশালী করছে, এটি একটি বড় প্রশ্ন। এটি কি আসলে শুধুই কৌশল, রাজনীতির কোনো কৌশল, নাকি বিএনপি সত্যি সত্যি উল্টে গেল বা বদলে গেল বা ইউটার্ন নিল? এই পুরো ঘটনাটি আরো ইন্টারেস্টিং হয়ে ওঠে
যখন আমরা সাম্প্রতিক কিছু কূটনৈতিক প্রেক্ষাপট দেখি বা বিশ্লেষকরা এটি নিয়ে যখন কথা বলেন। কারণ এটি এমনি বিভিন্ন জায়গায় শোনা গেছে, আপনারাও শুনেছেন, যে ভারতের সঙ্গে একটি গোপন সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার সুযোগ তৈরি হতে পারে, এরকম নানাবিধ সমীকরণের ভিত্তিতে তারেক রহমান ফিরতে পেরেছেন। কারণ 29 নভেম্বর 2025 তিনি সোশ্যাল মিডিয়া একটি পোস্ট দিয়ে বলেছিলেন যে তার দেশে ফেরার বিষয়টি তার একার উপরে নির্ভর করে না। সেই তিনি যখন 25 ডিসেম্বর দেশে ফিরলেন, অনেকের মনেই এটি প্রশ্ন হিসেবে এসেছে এবং এক ধরনের মানে সমাধান এরকম হয়েছে যে নিশ্চয়ই ভারতের ইতিবাচক সিগন্যাল পেয়ে তারেক ফিরেছেন। কারণ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারত সরকারের তরফ থেকে যেই ধরনের কূটনীতিতে দুতিয়ালি করা হয়েছে, হাত বাড়িয়ে দেয়া হয়েছে কূটনীতিতে, যেটা ইউনূস সরকারের সময় ছিল না, এসব কারণে এটা মনে হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের, তিনি যেভাবে চিঠি লিখেছেন, তার প্রতিনিধি পাঠিয়েছেন, তারেক রহমানকে সপরিবারে দাওয়াত দিয়েছেন ভারত সফরের, সব মিলিয়ে মনে হতে পারে যে আসলেই ভারতের একটা সমঝোতা ছিল ভারতের সঙ্গে, একটা সিগন্যাল পেয়ে তিনি কিন্তু এসেছেন। তো সেরকম একটা প্রেক্ষাপটে তাহলে এই দিকে যাচ্ছে কেন, সেটি আমি আলোচনা করব। আসলে ওই সময়টা আমরা আরো দেখেছি যে নির্বাচনের পরপরই আমরা কি দেখেছি, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কয়েকটি অফিস কার্যালয় খুলেছে, আমরা দেখেছি এখানে সেখানে দুইটা ছোট ছোট মিছিলও হয়েছে। এইগুলো আসলে এক ধরনের ইঙ্গিত দিচ্ছিল। ঠিক এরকম একটি প্রেক্ষাপটে বিএনপি সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার এমন একটি কঠোর সিদ্ধান্তের দিকে যাচ্ছে, কেন যাচ্ছে? এই কারণেই প্রশ্ন আসলে করছেন অনেকে, যে তাহলে কি সেই গোপন ডিল, গোপন মানে ওই যে অনেকেই আমরা মনে করছি, কিন্তু এর তো কাগজে কলমে কোনো প্রমাণ নেই যে ভারতের সঙ্গে সমঝোতা হয়েছে না আমেরিকার সঙ্গে সমঝোতা হয়েছে। শোনা যায় ভারত আসলে সমঝোতার জায়গাটিতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা প্রভাবিত হয়েছে, অথবা ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে সুপারিশ করেছে, তার ভিত্তিতে আসলে এই সমীকরণটি তৈরি হয়েছে। সুনির্দিষ্ট করে বলবার কোনো কারণ নেই যে আমেরিকা চেয়েছে বলে এসেছে বা ভারত চেয়েছে বলে এসেছে। এখানে নানান ধরনের তর্ক আছে, নানান ধরনের যুক্তি কিন্তু আছে। যাই হোক, সেই আলোচনাটি আমি আর বিস্তারিত করতে চাই না। কিন্তু প্রশ্ন যেটি উঠছে যে আসলে এই যে গোপন ডিল বলা হচ্ছে, যেহেতু কেউ জানতো না, সেটি ভেঙে গেছে কিনা, যদি ভেঙে যায় তার কারণ কি, নাকি এটা শুধুই চাপ তৈরি করার কৌশল, যে এদিকে কঠিন করবে, পরে ধীরে ধীরে ধাপে ধাপে যাতে বিএনপিকে কেউ দোষারোপ করতে না পারে, তারেক রহমানকে যেন কেউ আঙুল তুলতে না পারে যে না সত্যিই তো আপনি সমঝোতা করে এসেছেন, সমঝোতার প্রতিদান আপনি দিচ্ছেন। হতে পারে, কেউ বলতে পারে না। রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই, আর বাংলাদেশের রাজনীতি নিয়ে আসলে ভবিষ্যৎবাণী করা সত্যি দুরূহ, সত্যি কঠিন। এদিকে আমরা যদি দেখি যে সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে, সেটি কি, আগামী 7 এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফরে যাচ্ছেন। সেখানে ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হবে, এরকম কথা জানা যাচ্ছে। এর ভিতরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কথা বলা হচ্ছে, আরো কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। মানে অজিত দোভালের বিষয়টি এই জন্য আসছে, এর আগে মানে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান ইউনূস সরকারের, তখন তিনি গিয়েছিলেন এবং অজিত দোভালের সঙ্গে তখনকার তার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিগন্যাল কিন্তু পাওয়া গিয়েছিল বাংলাদেশের রাজনীতির বিষয় নিয়ে। এসব কারণে এবারও বৈঠকটি হবে এবং সবাই ধারণা করছিলেন সেই বৈঠকে, মানে 7 তারিখে 1টা 2টা 3টা যে কয়টা বৈঠক হোক না কেন, এই বৈঠকে যেসব আলোচনার ইস্যু আগে থেকে নির্ধারণ করে রাখা হয়েছে, মানে যেগুলো অফিসিয়াল, যেগুলো সরকারি, এর বাইরেও আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি, দেশে আওয়ামী লীগের পুনর্বাসন বা কার্যক্রম চালু করার বিষয়টি, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি, তার নামে যেসব মামলা রয়েছে, তার যে শাস্তি রয়েছে, সেসব বিষয়, এইসব বিষয় একটা সুরাহার, একটা ইঙ্গিত বা আভাস, এবং রাজবন্দী যারা রয়েছেন তাদের বিষয়ে একটা ফয়সালা হবার প্রত্যাশা অনেকের মধ্যেই তৈরি হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তো হয়েছেই, যারা আওয়ামী লীগ করেন না কিন্তু রাজনীতির খোঁজ খবর রাখেন, তারাও মনে করছিলেন যে এরকম একটি ইতিবাচক দিকে বাংলাদেশের রাজনীতি যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। ভারত চেয়েছিল অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সেটি হয়নি। তারপরও ভারত
এখানে ধরেন যে রাগ না করে, অভিমান না করে তারা হয়তো চেয়েছে, যেটুক জানা গেছে বিভিন্ন সূত্র থেকে, যে তারেক রহমানকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করবার বিষয়টিতে তারা সুস্পষ্ট অঙ্গীকার বা তার কাছ থেকে প্রতিশ্রুতি চেয়েছিল, তেমন তিনি দিয়েছেন এমনটি জানা যায়। প্রমাণ নেই, তাই এর বেশি আর মন্তব্য করা সমীচীন নয়। তো এই যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রসঙ্গটি, এটি হালে আমরা দেখছি জাতিসংঘ বলুন, বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এই আলোচনাগুলো হচ্ছে, এবং আমরা নিশ্চিত যে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, অন্যান্য যারা বলুন, ইউরোপীয় ইউনিয়ন বলুন, সবাই আসলে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষেই তারা কথা বলে থাকেন, আগামীতেও হয়তো আরো স্পষ্ট করে বলবেন। কিন্তু যদি শাস্তির বিধান করে, আইনে পরিণত করে সত্যি সত্যি আওয়ামী লীগের ফেরার পথটাকে সংকুচিত করা হয় বা দেয়াল তুলে দেওয়া হয়, তখন আসলে কি হবে? এই কারণে বলা হচ্ছে যে বিএনপির যে এমন ইউটার্ন, যে কথিত অধ্যাদেশকে আইনে পরিণত করার উদ্যোগ, এটা তো আসলে গোটা বিষয়টাকে, যে কথাগুলো বললাম, অন্য খাতে ঠেলে দেবে বলে অনেকে মনে করছেন। অনেকে কি, সবাই আসলে মনে করছেন, বিএনপিরও নেতা কর্মীরা মনে করছেন যে এটি আসলে বিএনপির যারা সুস্থ চিন্তা করেন যে না, আসলে একটি দলকে, আওয়ামী লীগের মতো একটি দলকে একেবারে খেলার মাঠ থেকে সরিয়ে রেখে রাজনীতি করে খুব বেশি দূর অগ্রসর হওয়া যাবে না, এমন চিন্তা যারা করেন, তারা আসলে এই ধরনের মতকে সমর্থন করেন বলে আমার মনে হয়। আসলে বিএনপি সরকারের এই যে কঠোর অবস্থান, এটা আসলে পুরো কূটনৈতিক সমীকরণটাই নতুন করে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। কারণ এখানে আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান তিনি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন। গণমাধ্যমে যেটি আমরা দেখেছি বা আমাদের জানানো হয়েছে যে তিনি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি গ্লোবাল সামিটে অংশগ্রহণ করবার জন্য গিয়েছেন। ঠিক আছে, তিনি সেখানে অংশ নিয়েছেন, কথা বলেছেন, এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও তৎপর রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। কারণ কি, সেটি যেটি জানা গেল যে এর আগে তারেক রহমানের নামে এফবিআইয়ের যে সমস্ত অভিযোগ ছিল, তার ভিত্তিতে তাদের যে অবস্থান, সেটির কারণে তারেক রহমান সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মানে ঘনিষ্ঠ হতে পারছেন না, বা সেই দিকটি নিয়ে তিনি খুব বেশি অগ্রসর হতে পারছেন না, যে কারণে অনেকে বলছেন যে তিনি ভারতকেও চটাতে চাচ্ছেন না, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে যতক্ষণ পর্যন্ত নিজের সম্পর্কের সমীকরণের মধ্যে আনতে না পারছেন, এবং বিশেষ করে জুবাইদা রহমান এবং খলিলুর রহমান মানে আপ্রাণ চেষ্টা করছেন এফবিআই কে বুঝিয়ে, এবং তারা এই সফরে জেমস এফ মরিয়াটি, যিনি বাংলাদেশে রাষ্ট্রদূত ছিলেন, তার সঙ্গে দেখা করেছেন বলে একটি তথ্য নিশ্চিত করেছে। এবং এই জেমস এফ মরিয়াটি আসলে তারেক রহমানের বিরুদ্ধে, তিনি যে একজন বিপজ্জনক মানুষ, গণতন্ত্রের জন্য ক্ষতিকর মানুষ, তার বিরুদ্ধে অভিযোগটি কিন্তু জেমস এফ মরিয়াটি করেছিলেন। যে এটি নিয়ে হয়তো যদি সুযোগ পাই অন্য সময় কথা বলবো। তার মানে কি, এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করবার চেষ্টা চলছে, এইদিকে ভারতকে বলা হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি, তাদের সঙ্গে আছি এরকম করে, এরকম মনে হচ্ছে প্রেক্ষাপটটি। আমি আরো দু একটি কথা বলবো, তাতে আমার এই যে অভিযোগটি বিভিন্ন মহল থেকে শুনছি, সেটি আসলে প্রতিষ্ঠিত হতে পারে বা প্রমাণিত হতে পারে। সেটি কিরকম, যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর থেকে, ওই যেটা শুরুতে বললাম, যে দৃশ্যত সকলেই মনে করছিল যে সরকারের তরফ থেকেও তারা ভারতের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়, যেহেতু সমঝোতার কথা এসছে, যেটা ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় তলানিতে টেকেছিল। এবং ইউনূস ভারতকে সরাসরি শত্রু জ্ঞান করে কথা বলেছেন, বিবৃতি দিয়েছেন, আমরা দেখেছি। উল্টো পাকিস্তানের দিকে তার সরকারের হাত তিনি বাড়িয়েছিলেন, তিনিও এগিয়ে গিয়েছিলেন। এখন দেখা যাচ্ছে চূড়ান্ত মূল্যায়নে তারেক রহমান ও পাকিস্তান প্রেম হয়তো ছাড়তে চাইছেন না। মানে এটি যুক্তির প্রেক্ষাপটে আমি কথাটি বললাম। এবং কূটনীতিকদের কেউ কেউ বলছেন যে ভারতকে তিনি পাশে চাইছেন, মানে তারেক রহমান ভারতকে পাশে চাইছেন, ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে চাইছেন ধরি মাছ না ছুঁই পানি করে, কিন্তু তিনি পাকিস্তানকে আসলে বুকে আগলে রাখতে চাইছেন, এরকম একটি কথা কিন্তু আছে কারো কারো মনে। এবং এটা যদি সত্যি হয়, সুপ্রিয় দর্শক, আমি বলছি আপনাদেরকে, বাংলাদেশের আগামী দিনের রাজনীতি এবং তারেক রহমানের সরকারের ভবিষ্যৎ, তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু প্রশ্নের মুখে, হুমকির মুখে পড়তে পারে। কারণ এটি নিয়ে ইতিবাচক কোনো মন্তব্য এখনই করছেন না কোনো রাজনৈতিক বিশ্লেষক, এমনকি কোনো কূটনীতিকরাও।
তারেকের পাকিস্তানের প্রতি কিছুটা ঝুঁকবার সুনির্দিষ্ট কারণ আমি এখন বলতে পারছি না, বা কেউ বলতে পারছেন না বা চাইছেনও না। তবে সদ্য ভারত ঘুরে আসা আমাদের যিনি সেনাবাহিনীর, আমাদের যে ডিজিএফআই এর প্রধান, ভারত ঘুরে এসেছেন আপনারা জানেন, এবং তিনি ইতিমধ্যেই পাকিস্তানে গেছেন, পাকিস্তান থেকেও তিনি ঘুরে এসেছেন। এই যে তারেক রহমান তাকে পাকিস্তানে পাঠালেন, এটিও সংশ্লিষ্টদের মনে বড় প্রশ্ন তৈরি করেছে। একই সঙ্গে আশঙ্কাও যুক্ত হয়েছে এখানে। সেটা কি, পাকিস্তান সফরকালে ডিজিএফআই প্রধানের সঙ্গে নাকি আইএসআই প্রধানেরও বৈঠক হয়েছে। আমি এই বিষয়টির সত্যতা নিশ্চিত করতে পারছি না, কারণ এটি যথাযথভাবে যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু অভিযোগটি এমন উঠেছে। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ যদি আইনে পরিণত করার বিষয়টি মানে শেষ পর্যন্ত হয়, এটি কি ফলাফল নিয়ে আসবে তা দেখার জন্য হয়তো খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। উদ্ভূত পরিস্থিতিতে সব মিলিয়ে একটাই প্রশ্ন, সরকার যা করতে যাচ্ছে, মানে বিএনপি সরকার, তারেক রহমানের সরকার যা করতে চলেছে, তা কি শুধু আইনগত প্রক্রিয়া, নাকি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে চূড়ান্তভাবে কোণঠাসা করার কৌশল? এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? শারমিন আহমেদের তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা এই বইটির 59 নাম্বার পাতা একটি বিপজ্জনক পৃষ্ঠা। কেন বিপজ্জনক পৃষ্ঠা সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাই। সেখানে লেখা আছে, 23শে মার্চে ধানমন্ডির 32 নম্বর রোডে মুজিব কাকুর বাড়িতে ছাত্ররা স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করলো। বলে রাখা ভালো, শারমিন আহমেদ বঙ্গবন্ধুকে মুজিব কাকু বলতেন, এবং এই যে বইটা লিখেছেন বা স্বাধীনতা ঘোষণার যে বর্ণনাটা তিনি এখন দেবেন বা বইটা আমি পড়ছি, সেটি তিনি তার মা সৈয়দা জোহরা তাজউদ্দিনের কাছ থেকে শুনেছেন, যেটি তিনি একটি সাক্ষাৎকারে আমাদেরকে পরিষ্কার করে বলেছেন। তিনি বলছেন, 23শে মার্চে ধানমন্ডির 32 নম্বর রোডে মুজিব কাকুর বাড়িতে ছাত্ররা স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করল। 25শে মার্চ সন্ধ্যায় ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করলেন। আলোচনার আবরণে অপারেশন সার্চলাইট গণহত্যার নীল নকশা তখন সম্পন্ন। 2 বছর আগে ইয়াহিয়ার ক্ষমতা গ্রহণের দিনকে বেছে নেওয়া হলো বাঙালির উপর মরণ আঘাত হানার জন্য। মুজিব কাকু আব্বুর সঙ্গে আন্ডারগ্রাউন্ডে গিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করবেন, সেই ব্যাপারে আব্বু মুজিব কাকুর সাথে আলোচনা করেছিলেন। মুজিব কাকু সেই ব্যাপারে সম্মতিও দিয়েছিলেন। সেই অনুযায়ী আত্মগোপনের জন্য পুরন ঢাকায় একটি বাসাও ঠিক করে রাখা হয়েছিল। বড় কোনো সিদ্ধান্ত সম্পর্কে আব্বুর উপদেশ গ্রহণে মুজিব কাকু এর আগে দ্বিধা করেননি। আব্বুর সে কারণে বিশ্বাস ছিল যে ইতিহাসের এই যুগ সন্ধিক্ষণে মুজিব কাকু কথা রাখবেন। মুজিব কাকু আব্বুর সাথেই যাবেন, অথচ শেষ মুহূর্তে মুজিব কাকু অনড় রয়ে গেলেন। তিনি আব্বুকে বললেন, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন অর্থাৎ 27শে মার্চ, যেদিন বলছে সেদিন 25শে মার্চ, পরশুদিন 27শে মার্চ, পরশুদিন 27শে মার্চ হরতাল ডেকেছি। এটি ইনভার্টেড কমার মধ্যে দেওয়া রয়েছে, অর্থাৎ শারমিন আহমদ সরাসরি তাজউদ্দিন আহমদের কাছ থেকে শোনেননি। দেখুন, এই যে 25শে মার্চ রাতের কথা বললেন, আব্বু চলে আসলেন, এসে তো অবশ্যই আম্মাকে বলেন, এগুলো আম্মার কাছ থেকে পাওয়া। তাজউদ্দিন আহমদকে বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটাই বলতে চাচ্ছে। সেই কথা তাজউদ্দিন আহমদ এসে বলেছেন তার স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দিনকে। সৈয়দা জোহরা তাজউদ্দিন এটা বলেছে শারমিন আহমেদ রিপিকে। এই হচ্ছে 3 হাত ঘুরিয়ে বক্তব্য। আপনারা শুনলে অবাক হবেন যে এই যে অংশটুকু আমি পড়লাম, এই অংশটুকু নিয়ে জামাতি যারা আছে, জামাত শিবির বা আওয়ামী লীগ যেই এনটি পার্টি আছে, বা আমি শুধু জামাত শিবির কেন বলবো, প্রচুর বুদ্ধিজীবীকে, বঙ্গবন্ধুকে দু চোখে দেখতে পারে না, আওয়ামী লীগকে দু চোখে দেখতে পারে না, এমন অনেক মানুষকে দেখেছি শুধুমাত্র এই বইটাকে কোট করছে। আমার কাছে এই কষ্টের জায়গাটা এটাই। কেন এটাই? কারণ এই বইটা তো আসলে এই শুধু 59 নম্বর পৃষ্ঠা বা 60 নম্বর পৃষ্ঠাতেই থেমে যায়নি। এই বইটি অন্ততপক্ষে এই বইটির পেজ বলছে, আমি যদি শেষের কয়টা পেজ নাম্বারিং নেই, এগুলোর বলা নেই, 448 পাতা পর্যন্ত দেখি, ছবি অ্যালবামের আগ পর্যন্ত, তাহলে এই বইটি 448টি পেজের। আমি জানি না যে যতগুলো মানুষ এই প্রপাগান্ডা ছড়ায় এই বইকে কেন্দ্র করে,
তারা কতটুকু অনেস্টলি বলতে পারবে যে এই 448 নম্বর পেজের প্রত্যেকটা পেজ আমি পড়েছি, প্রত্যেকটা ঘটনা আমি নিজের ভেতরে নিয়েছি, তারপর আমি বিশ্লেষণ করেছি। দুঃখজনক হলেও সত্যি যে তাদের সমস্ত আর্গুমেন্ট শুধু ওই একটি পেজকেই ঘিরে আবর্তিত হতে থাকে। সেটি হচ্ছে এই বইটির 59 নাম্বার পৃষ্ঠা, যেখানে বলা হয়েছে যে নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখে হরতাল ডেকেছি। আমাকে যে কত মানুষ মানে এনটি আওয়ামী লীগের যারা রয়েছেন, কত মানুষ ইনবক্সে এই পাতাটির কপি পাঠিয়েছেন সেটি বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে এখনকার প্রজন্মের যারা আছে, মুক্তিযুদ্ধের পরে 3-4টা প্রজন্ম এসেছে, 5 নম্বর প্রজন্ম হয়তোবা চলছে, এই প্রজন্মের ছেলেপেলেরা যখন আমাকে এই বইয়ের এই পেজটা পাঠায় আমার জন্য কষ্ট হয়। শারমিন আহমেদ নিজেই এই পুরো ব্যাপারটা এই বইটি ক্লিয়ার করেছেন। অর্থাৎ তিনি যে এই গল্পটা বলেছেন, তিনি আসলে এই গল্পটার পরের কাহিনী এই গল্পটা লেখার সময় জানতেন না। তিনি নিজেই 71 টেলিভিশনকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন যে আমি যখন ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং হাজী গোলাম মোর্শেদের সাক্ষাৎকার নিলাম, তখন আমি বিস্ময়ভূত হয়ে গেলাম যে আমি অনেক কিছুই জানতাম না, এবং শুধুমাত্র তাদের ওই দুজনের সাক্ষাৎকার নেওয়ার কারণে আমাকে নতুন করে আরেকটি চ্যাপ্টার বা আরো নতুনভাবে এই বইটি লিখতে হলো। কিন্তু শারমিন আহমেদ একটা চালাকির আশ্রয় সেখানে নিয়েছেন, বলছি সে কথা। এখন আমি আসছি যে ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং হাজী গোলাম মোর্শেদের সাক্ষাৎকার এই বইয়ের কত নম্বর পৃষ্ঠাতে আছে সেটাও আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিস্টার আমিরুল ইসলামের সাক্ষাৎকার রয়েছে 263 নম্বর পাতাতে। আমরা দেখতে পাচ্ছি যে হাজী গোলাম মোর্শেদের সাক্ষাৎকার রয়েছে 274 নম্বর পাতাতে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, আর সেটি হচ্ছে AKM নুরুল হক, তিনি বেঁচে নেই, তার স্ত্রীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে 301 নম্বর পাতাতে, সেটি বিধৃত রয়েছে। বঙ্গবন্ধুর সাথে ওই 25শে মার্চের রাত্রে শেষ যেই ব্যক্তিটা দেখা করে চলে যান, তারপরেও যেই ব্যক্তিটা বঙ্গবন্ধুর সাথে থেকে যান, বঙ্গবন্ধু অসংখ্যবার বলেও যাকে বাসা থেকে বের করতে পারেননি, তিনি হচ্ছেন যশোরের হাজী গোলাম মোর্শেদ। হাজী গোলাম মোর্শেদ 2021 সালে মারা যান। তিনি সাক্ষাৎকার দিয়েছেন তার পুরো অভিজ্ঞতার ব্যাপারে, কি হয়েছে না হয়েছে তার সামনে পুরো ঘটনা। যে নুরুল ইসলাম যখন বলদা গার্ডেন থেকে বঙ্গবন্ধুকে ফোন দিলেন, ফোনটা ধরেছেন হাজী গোলাম মোর্শেদ, এবং হাজী গোলাম মোর্শেদকে তিনি বলছেন যে আমি অলরেডি ট্রান্সমিট করে দিয়েছি স্বাধীনতার ঘোষণা, এখন আমি কি করব। তখন হাজী গোলাম মোর্শেদ যখন এই কথাটা বঙ্গবন্ধুকে জানান, বঙ্গবন্ধু তখন বলেন ওকে বলো যে এই ট্রানজিস্টরটা ভেঙে এখানে ফেলে দেওয়ার জন্য। তাই হয়। পরবর্তী সময় AKM নুরুল হককে 29শে মার্চে পাকিস্তানি হানাদাররা নিয়ে যায় গ্রেফতার করে, এবং তার লাশ পাওয়া যায় না, তাকে খুন করে ফেলে। তাহলে এই যে 59 নম্বর পেজে তার বাবার কথাটা লিখলেন, তার ঠিক পরপরই বললেন না কেন যে আমার বাবাকে এই কথাটা বলেছে, যেটি আমার মায়ের কাছ থেকে শুনতে পেয়েছি বটে, বাট আমি আরো দুটো ভার্সন পেয়েছি, দর্শকদের সুবিধার্থে আমি এই দুটো ভার্সন ঠিক এটিরই নিচেই লিখে দিচ্ছি। অর্থাৎ 59 নম্বর পৃষ্ঠার পরে 60 নম্বর 61 নম্বর পৃষ্ঠাতেও ওই ব্যারিস্টার আমিরুল ইসলামের সাক্ষাৎকার বা হাজী গোলাম মোর্শেদের সাক্ষাৎকার দিতে পারতেন। সেটি না করে 59 নম্বর পেজে তিনি তার ওই ঘটনাটা লিখলেন। বইয়ের একদম মাঝেরও পরে গিয়ে তিনি ওই দুটো সাক্ষাৎকার দিলেন। ফলে যারা জামাতি, যারা রাজাকার, আলবদর, যারা আওয়ামী লীগ বিরোধী, তারা শুধু ওই অংশটা পড়ে বারবার বলেছে আরে বঙ্গবন্ধু তো স্বাধীনতা ঘোষণা দিতেই চান নাই, উনি তো তাজউদ্দিন আহমেদকে বলেছেন নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকার জন্য। এখন আমার সোজা একটা প্রশ্ন হচ্ছে, এই বইটার মধ্যেই আছে যে 25শে মার্চের দিবাগত রাত্রে 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু ঠিক কিভাবে স্বাধীনতার ঘোষণা দেন, সেটি এই বইয়ের ব্যারিস্টার আমিরুল ইসলাম, হাজী গোলাম মোর্শেদ এবং AKM নুরুল হকের স্ত্রী তারা বর্ণনা করেছেন, যেটা নিয়ে শারমিন আহমেদ রিপির কোনো রকমের সন্দেহ নাই। তিনি নিজেও একটি সাক্ষাৎকারে বলেছেন যে এই সাক্ষাৎকার এখনই আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমরা একটা বইয়ের একটা পেজ পড়ি, একটা একটা অংশ পড়ে বাকিটা না পড়ে গুজব ছড়াই, কেন ছড়াই? কেন আমরা ইতিহাসকে ঠিক এই পরিমাণে বিকৃতি করি? কেন আমরা ইতিহাসের সাথে এই প্রতারণাটুকু করি? আমাকে কেউ বলতে পারবেন?
কজন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে শারমিন আহমদের এই নেতা ও পিতার 448 নম্বর পেজ পর্যন্ত পুরোটা আপনি ভালো করে পড়েছেন? কতজন মানুষ? এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তাজউদ্দিন আহমদ 11 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকারের পক্ষে বেতার ভাষণে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেন এবং তিনি বলেন 25 মার্চের দিবাগত রাত্রে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। তাহলে তাজউদ্দিন আহমেদ কিভাবে জানতে পারলেন? এই কথাটাও শারমিন আহমেদ কখনো তার উত্তর দেয়নি, কারণ স্বাধীনতার দলিলপত্র তার আসলে পড়া হয়নি। এবং আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র, যেটি এই 10 এপ্রিলে এটার দিবস, সেই স্বাধীনতার ঘোষণাপত্রের মধ্যে পরিষ্কারভাবে 6 নম্বর প্যারাতে লেখা আছে বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাহলে সে মুজিবনগর সরকার কিভাবে জানলেন? তারপরে তাজউদ্দিন আহমেদ কিভাবে জানলেন? কিন্তু শারমিন আহমদ সেই কথাগুলো বলেনি।